আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন এটা মোটামুটি একটা ধারণা করা যাচ্ছে যে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। দেশের বাইরে মানে ওনাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে, মানে ওনার পুত্র যেখানে অবস্থান করেন সেখানে উনি যাচ্ছেন। এবং একটা এয়ার অ্যাম্বুলেন্স যেটা কাতার সরকার দিচ্ছে, উনি এই অ্যাম্বুলেন্সে করে এসেছিলেন, সেটাতে করে বেশ কয়েকজন সঙ্গী সাথী নিয়ে, ডাক্তারদের এখানে যারা চিকিৎসা করেছেন তাদেরকে নিয়ে উনি লন্ডন যাচ্ছেন। ওনার যারা ব্যক্তিগত পরিচারিকা ছিলেন তারাও যাচ্ছেন, এবং এটা আজকে রাতেও যাবেন, মধ্যরাতে অথবা কালকে সকালে, এরকম সময় যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে তারেক রহমানের আর এখানে আসার প্রয়োজনটা হলো না। এটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে ভালো এই কারণে ধরেন তারেক রহমান এলেন, তারপর বেগম খালেদা জিয়ার উচ্চতর চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাওয়া হলো, আবার ওনাকে যেতে হলো। এটার চেয়ে বরং উনি একবারই গেলেন, ওখানে তার ছেলের সঙ্গে দেখা হলো। এটা সব মিলিয়ে একটা ভালো দিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ভালো দিকের সঙ্গে সঙ্গে আরও কয়েকটা ঘটনা কিন্তু এর মধ্যে ঘটেছে, এবং সেগুলো কিছু ইতিবাচক এবং কিছু নিয়ে প্রশ্ন তোলা যায়, কথা বলা যায়। আমি সেগুলো নিয়ে একটু কথা বলতে চাই। যেমন ধরা যাক, সরকার সিদ্ধান্ত নিয়েছেন, এবং এই সিদ্ধান্তটা আজকে জানিয়ে দেওয়া হয়েছে যে বেগম খালেদা জিয়া যখন খুবই অসুস্থ ছিলেন তখন ওনাকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয়েছিল, এবং সেই ঘোষণার প্রেক্ষিতে ওনাকে এসএসএফ নিরাপত্তা দেওয়া হয়েছিল, স্পেশাল সিকিউরিটি ফোর্স। আজকে সরকার একটা ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হলো এরকম যে এই নিরাপত্তা কেবলমাত্র বেগম খালেদা জিয়াই পাবেন, ওনার পরিবারের আর কেউ পাবেন না। এখন ওনার পরিবারের আর কেউ পাওয়ার দরকার আছে কিনা সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু প্রশ্নটা হলো এই, এটার মাধ্যমে আসলে কি বলা হলো? বলা হলো যেটা যে নিরাপত্তার অভাবের কারণে জনাব তারেক রহমান দেশে আসছিলেন না বলে ধারণা করা হচ্ছিল, এটা কিন্তু নিশ্চিত না। তারেক রহমান কিন্তু একবারও বলেননি যে উনি নিরাপত্তার অভাবের কারণে দেশে আসছেন, এটা বলেননি। কিন্তু উনি যেগুলি বলেছেন সেটা অন্য কথা, যে ওনার এই আশাটা ওনার একার ইচ্ছার উপর নির্ভর করে না, আরও অনেক বিষয়ের উপর নির্ভর করে, সেগুলো কি উনি কিন্তু একবারের জন্য খোলাসা করেননি। তো আমরা সাধারণত ধরে নিয়ে থাকি, এবং এদেশের অনেক মানুষই যেটা ধরে নিয়েছিল, যে উনি হয়তো এদেশে ওনার নিরাপত্তার অভাবটা উপলব্ধি করছিলেন, এবং সেই নিরাপত্তার অভাবের কারণে উনি হয়তো দেশে আসছেন না, এরকম একটা ধারণা দেশের মানুষের মধ্যে প্রচলিত ছিল। কিন্তু সরকারও বলেছিল যে ওনাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হবে। এখন সরকার যখন সিদ্ধান্ত নেয় এবং ঘোষণা করেন যে এসএসএফ এর নিরাপত্তাটা বেগম খালেদা জিয়া ছাড়া আর ওনার পরিবারের আর কেউ পাবেন না, তখন কিন্তু প্রশ্ন জাগে, তাহলে তারেক রহমানের যে প্রত্যাশিত নিরাপত্তা, যে নিরাপত্তাটা উনি চেয়েছেন বলে ধারণা করা হয়, সেই নিরাপত্তাটা এসএসএফ এর মাধ্যমে উনি পাচ্ছেন না। উনি পাবেন, নিরাপত্তা পাবেন এক ধরনের সাপোর্ট, ওনার সঙ্গে হয়তো পুলিশ থাকবে, গার্ড থাকবে, বডিগার্ড থাকবে, এবং আরও কি কি থাকবে আমি জানি না, এটা তো বিএনপি নিজেরাও দিতে পারেন। তো সরকারের পক্ষ থেকে তাকে ওই পর্যায়ে নিরাপত্তা দেওয়া হচ্ছে না, এটা কিন্তু নিশ্চিত হওয়া গেল সরকারের ঘোষণার মাধ্যমে। এখন প্রশ্ন হলো, এই ধরনের একটা ঘোষণা দেওয়ার প্রয়োজনটা পড়লো কেন? মানে তারেক রহমানকে বলেছিল আমাকে এসএসএফ নিরাপত্তা দেন, তা তো বলেনি। যখন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া হলো, তখন অনেকে হয়তো ধারণা করেছিল, এবং তখন তো ওই সময় যখন বলা হয়েছিল যে তারেক রহমানকে পর্যাপ্ত নিরাপত্তা সুবিধা দেওয়া হবে, তখন অনেকে ধারণা করেছিল হয়তো এটাও। কিন্তু সরকার জানালো যে না, ওনাকে এটা দেওয়া হবে না। এই যে না হবে না, এটা কিন্তু এক ধরনের সন্দেহ তৈরি করতে পারে আমার ধারণা। তো সেই সন্দেহটা কবে নাগাদ তৈরি হবে এটা এখন বোঝা যাচ্ছে না, কারণ বেগম খালেদা জিয়া লন্ডনে যদি চলে যান, যাওয়ার পর ওখানে ওনার চিকিৎসা শেষ হওয়ার আগে তো তারেক রহমানকে দেশে আনার জন্য তার ফিরে আসার চাহিদাটা আর আগের মতো অনুভূত হবে না, এবং কেউ হয়তো দাবিও করবে না। এতে হয়তো তার দল একটু ক্ষতিগ্রস্ত হতে পারে, এর চেয়ে বেশি কিছু না। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, অনেকে কিন্তু এই কথাটা বলবেই যে তারেক রহমান সাহেব মোটামুটি কিন্তু উনি যেন, এই শব্দটা ব্যবহার করা ঠিক কিনা আমি জানি না, কিন্তু মনে হচ্ছিল যে উনি যেন আসতেই পারবেন না, এরকম একটা বাস্তবতা তৈরি হয়েছে। তো সেই বাস্তবতাটা আসলে কি, এটা কিন্তু একটা অনুসন্ধানের প্রয়োজন বলে আমি মনে করি। নানা রকম সন্দেহ হতে পারে। অনেকে বলেছেন উনি এখানে অ্যাসাইলাম চেয়েছেন, অ্যাসাইলাম প্রাপ্ত ব্যক্তি যদি একবার ওখান থেকে এদেশে চলে আসেন তাহলে সেখানে আর ব্যাক করতে পারবেন না। তো আমি আবার এটাও বুঝি না যে উনি দেশের এখন যে অবস্থা, বা ওনার দলের দেশের এখন যে অবস্থা, দেশে ওনার দলই তো আগামীতে ক্ষমতায় যাবেন, এটা ধারণা করা যায়। তো এমন যখন অবস্থা, তখন ওনাকে অ্যাসাইলামের সেই সুযোগটা আবার রাখতে হবে কেন? এটাও তো আমি আসলে কিন্তু আমার ক্লিয়ার না। কাজে একটা সুযোগ যেন আবার এখানে আমি প্রয়োজনে আসতে পারি, সেটা কেন ওনাকে রাখতে হবে, এটা আমার কাছে কিন্তু এখনো ক্লিয়ার না। কাজেই ওটা মানে ওটার জন্য ওয়েট করা, ওটাকে ছাড়তে না চাওয়া, এটা আসলে ধোপের টেকে না। কিন্তু যদি এটা না হয়, তাহলে কি উনি আদৌ ইলেকশন পর্যন্ত থাকবেন? নির্বাচন শেষ হওয়া পর্যন্ত থাকবেন? নির্বাচন হয়ে যাওয়ার পরে আসবেন? একবারে প্রধানমন্ত্রী হয়ে আসবেন? আবার আমি এর মধ্যে বলেছিলাম, আজকে আমরা জানতে পারলাম যে নির্বাচন কমিশন বলেছে
যে আগামী রবিবার তারা যে মিটিংটা করবে, সেই মিটিংয়ে তারা সিদ্ধান্ত নেবে যে শিডিউল কবে ঘোষণা করা হবে। শিডিউল যদি ঘোষণা হয়ে যায়, তাহলে তার আগে কি তারেক রহমানের ভোটার হওয়ার প্রয়োজনীয়তা ছিল না? উনি তো সেটাও এখনো হননি। তো ভোটার না হলে উনি ইলেকশন করবেন কিভাবে? উনি ভোট দেওয়া না দেওয়া যেমন তোমার, কিন্তু ইলেকশনটা কিভাবে করবেন? যদি ইলেকশন না করেন এমপি হবেন কিভাবে? যদি এমপি না হন তাহলে প্রধানমন্ত্রী হবেন কিভাবে? এগুলো কিন্তু বড় বড় প্রশ্ন। এগুলো আমরা হয়তো এখন ভাবছি কোনো ব্যাপার না, সবকিছু হয়ে যাবে অটোমেটিকলি। তো এই সমস্ত প্রশ্ন আমরা কেন জিয়ে রাখতেছি, এটাও কিন্তু আমার কাছে ক্লিয়ার না। এর মধ্যে আবার আজকে আরেকটা জিনিস দেখলাম যে বিএনপি একটা প্রতিনিধি দল তারা ইসির সঙ্গে দেখা করেছিল, সেখানে তারা কিছু প্রশ্ন রেখেছে, কিছু অনুরোধ করেছে ইসিকে। আমি ইন্টারেস্টিংলি খেয়াল করলাম, সেখানে তারা কিন্তু, আমি ভেবেছিলাম তারা যে প্রস্তাবটা দেবে যে যাদের জোটের মধ্যে যারা থাকবে তারা সবাই যেন একই প্রতীকে ইলেকশন করতে পারে, এই ধরনের একটা প্রস্তাব তারা দিবে কিনা আমি এটা ভেবেছিলাম, কিন্তু তারা এই ধরনের কোনো প্রস্তাব দেয়নি। তারা 3টা প্রস্তাব দিয়েছে, তার মধ্যে একটা প্রস্তাব খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। সেটা হলো, এবং আমার কাছে ভালোই মনে হয়েছে প্রস্তাবটা। সেই প্রস্তাবটা হলো, যারা বিদেশ থেকে ভোট দিবে বা প্রথমবারের মতো, সেখানে একটা নিয়ম করা হয়েছে যে যাদের এনআইডি কার্ড আছে যাদের, কেবল তারাই বিদেশ থেকে ভোট দিতে পারবে। বাট বিএনপির কাছ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এনআইডি কার্ড কেবল না, যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে তাদেরই সে ভোট দেওয়ার সুযোগ দেওয়াটা উচিত। আমি মনে করি বিএনপির এই প্রস্তাবটা খুবই ভালো, কারণ অনেকেরই এনআইডি কার্ড হয়তো করা হয়নি, অথবা হারিয়ে গেছে, অথবা অন্য কিছু একটা হয়েছে, কিন্তু সবাই যাদের যারা আগে গিয়েছে তাদের কাছে পাসপোর্ট আছে, তারা হয়তো এনআইডি কার্ড করতে পারেনি, এরকম হতে পারে। অনেকে 30 বছর আগে গেছে, 25 বছর আগে গেছে, তারা কি বাংলাদেশের জন্য তাদের কি ফিলিংস কাজ করে না? তারা কি এই দেশের টাকা পয়সা পাঠায় না ফ্যামিলির কাছে? পাঠায় তো। আমার নিজেরই 2 ভাই আছে বিদেশে থাকেন, ওনাদের এনআইডি কার্ড আছে কিনা আমার সন্দেহ, আমার তো মনে হয় না, কারণ ওনারা কবে করবেন, কারণ ওনারা গিয়েছেন 2000 সালের আগে। কাজেই তাদেরও তো ভোট দেওয়ার একটা সুযোগ থাকা দরকার, কারণ তারা তো বাংলাদেশের নাগরিক হিসেবে তার ভোটার হওয়া উচিত। তো সেই হিসেবে আমার মনে হয় বিএনপির এই প্রস্তাবটা বেশ একটা ভালো প্রস্তাব। এখন যে কথাটা বলে আলোচনাটা শেষ করতে চাই, সেটা হলো নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কি এসব ঘটনার পর কিছুটা হলো কমলো? আমার কাছে কিন্তু এখনো তা মনে হয় না। সর্বশেষ বিএনপি দিক থেকে হয়তো আরো একটা ইতিবাচক ঘটনা কিন্তু আছে। নতুনভাবে বিএনপি আরো 36টা আসনে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে, মানে প্রাথমিকভাবে যাদেরকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। এবং এই যে সবুজ সংকেত দেওয়া প্রাথমিকভাবে, এটা দেওয়ার মাধ্যমে কিন্তু অনেকগুলো মানে মানুষ ভাববে যে তাহলে বিএনপি তো নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবং বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আসন, যেমন ঢাকা 10, যেখানে আসিফ